অভিনন্দন। আপনার এই ক্যারিয়ারের শুরু খুব ভালো লাগলো আমাদের সবার, বিদ্যাস্তু সবার তরফ থেকে আপনাকে অনেক অভিনন্দন জানানো হচ্ছে এবং শুভেচ্ছা। এরকম ভাবেই এগিয়ে চলুন। তো আজকে আমাদের সঙ্গে যারা রয়েছে, ছাত্রছাত্রীরা যারা আপনাদের দেখে ইন্সপায়ার্ড হয়ে এই কোর্সে অলরেডি অ্যাডমিশন নিয়েছেন বা নিতে চলেছেন, আমি একটু আপনাকে বলবো আপনার পুরো জার্নিটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, প্রিয়ম দাস আপনাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে, একটু থ্যাংক যদি ইউ আপনার স্যার। জার্নিটা শেয়ার করেন। থ্যাংক ইউ স্যার। আমি আমার জার্নি মানে কন্টেন্ট রাইটিং এর সাথে পরিচয় বিদ্যাস্তুর থেকেই। প্রথমে যখন কোর্সটা অ্যাডমিশন নিই বা অ্যাডমিশন নেওয়ার কথা ভেবেছি, তখন এই ফিল্ডটা নিয়ে কোনো আইডিয়াই ছিল না। তো তারপর আস্তে আস্তে ক্লাস করা, রেকর্ডিং ক্লাস, অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট, এই সবগুলো থেকে থেকে আস্তে আস্তে ইন্টারেস্টও ক্লাস করার পর আস্তে আস্তে বাড়লো। আর এখন আমি জয়েন করার পর এখন আমি বুঝতে পারছি আরেকটা জিনিস, যেটা মানে কতটা ডিপলি আমি ক্লাসে আমাদেরকে শেখানো হয়েছিল, যাতে আদার্স যারা আছে তারা যেরকম জিনিসটা বুঝছে বা যে জিনিসটা তাদের নলেজ আছে, তার চেয়ে আমি দেখেছি অনেকটা বেশি বিদ্যাস্তু থেকে আমরা শিখেছি। আর একটা অল টাইমের যে সাপোর্ট রেকর্ডেড ক্লাস থেকে বা স্যার ম্যামদের থেকে, এটাও একটা খুব পজিটিভ একটা ব্যাপার বিদ্যাস্তু। এটা মনে হয় না অন্য কোনো জায়গাতে বা ইয়েতে ইনস্টিটিউটে এই ফ্যাসিলিটিটা আছে। অনেক ধন্যবাদ। আমি অন্যান্য ইনস্টিটিউটেও নিশ্চয়ই রয়েছে, আমরা যতটা পারি চেষ্টা করি। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশনটা যদি একটু বলেন, মানে গ্রাজুয়েশন কি নিয়ে করেছেন হ্যাঁ, বা আমি মাস্টার? বিটেক করেছি। বিটেক করার পর আমি কোভিড এর টাইম বিটেক কমপ্লিট হয় 2020-তে। তারপর অনেকটা টাইম আমার কেরিয়ার গ্যাপ ছিল। আমার ছোট বাচ্চা আছে, ওই জন্য কিছু স্টার্ট করতে পারিনি। তো বিদ্যাস্তুতে এই কন্টেন্ট রাইটিং কোর্সটা একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে আমার। আমি লাইভ ক্লাসগুলো খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারতাম না, কারণ ছোট বাচ্চা নিয়ে পসিবল হতো না। তো সেক্ষেত্রে বাচ্চাকে ঘুম পাড়িয়ে একটু একটু করে রেকর্ডেড ক্লাসগুলো করেছিলাম। সেখান থেকে পরেও আবার যা প্রয়োজন হয়েছে আমি হেল্প পেয়েছি, মানে ম্যানেজমেন্টের থেকেও ম্যামের থেকেও হেল্প পেয়েছিলাম। আর তারপর আমি ক্লাস করার পরেও বেশ কিছুদিন আমি ওয়েট করেছি জবের জন্য। মনের মতো মানে ঠিকঠাক জব পাচ্ছিলাম না। প্রচুর অনলাইন অফলাইন প্রচুর ইয়ে ছিল, কিন্তু ঠিক আমার ডিস্টেন্স হয়ে যাচ্ছিল কোনোটা, বা কোনোটা টাইমিং প্রবলেম হচ্ছিল। তো এই জবে আমি যখন জয়েন করি, এটাতে বিদ্যাস্তু থেকে মানে এতটা টাইম পরেও বিদ্যাস্তু যে সাপোর্টটা, যেখানে জব ভ্যাকেন্সি থাকে, নন একাডেমিক হোক একাডেমিক হোক, এই যে সাপোর্টটা এটা এতদিন পর্যন্ত আমি পেয়েছি, এটাও একটা বড় পাওনা আমার বিদ্যাস্তুর থেকে। যে এতদিন আগে কোর্স করার পরেও এখনো অবধি যে কন্টিনিউয়াসলি আমাদেরকে যে জবের ভ্যাকেন্সির ব্যাপারে ফলো আপ করা হয়, এটা খুব একটা বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। বিটেক অর্থাৎ আপনি প্রায় এই ফিল্ডের মানে একদমই নন, মানে না, আমি একদমই অন্য ফিল্ডের। এমনকি আমার চেনা পরিচিত মানে আশেপাশে কেউ নেই। যা আছে বিদ্যাস্তুর ফ্রেন্ড, বিদ্যাস্তুর স্যার ম্যামরা এই মানে এই লাইনের। এখন অফিসে গিয়ে আস্তে আস্তে পরিচয় হচ্ছে এই লাইনের সাথে, কিন্তু আমি যখন জয়েন করি এই ক্লাসে আমি কিছুই জানতাম না। আমি অ্যাসাইনমেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং মানে ভাবতাম খাতায় লেখা হয়তো কিছু। আচ্ছা, আপনি যেই একাডেমিক কন্টেন্ট রাইটিং বিষয়টা কি একটু যদি, যারা আমাদের এখানে জয়েন করেছেন, হতেই আপনার মতনই অনেকে রয়েছেন যে যারা জানে না, আপনি যদি একটু এই তিনটে পার্ট, যে একাডেমিক কন্টেন্ট রাইটিং কি, নন একাডেমিক কন্টেন্ট রাইটিং কি, এবং আমাদের যে এসইও কন্টেন্ট রাইটিং শেখানো হয়, আপনার বোধহয় যে ব্যাচ সে সময় বোধহয় এসইও কন্টেন্ট রাইটিংটা ছিল না না, কোর্সে। সিওটা ছিল না। আমাদেরকে একাডেমিকটা শেখানো হয়েছিল, নন একাডেমিক আর নিউজ কন্টেন্ট রাইটিংটা। কিন্তু আমি যেহেতু মানে খুব মানে প্রবলেমের মধ্যে ক্লাসগুলো করেছিলাম, তো আমি একাডেমিকটা কমপ্লিটলি আমি ক্লাসটা করেছি রিপিটেডলি, মানে দুবার তিনবার করে রেকর্ডিং ক্লাস থেকে থেকে। তো নিউজ কন্টেন্ট রাইটিং এ আমার ইন্টারেস্টটা একটু কম ছিল, যে কারণে আমি ক্লাসটা ঠিক মতো করিনি নিউজ কন্টেন্ট রাইটিং এর। আর নন একাডেমিকটাও ক্লাস আমি করেছি। আচ্ছা, এবার একটু যদি ডিফারেন্সটা কি, একাডেমিক কন্টেন্ট রাইটিং কাকে বলে আর নন একাডেমিক কন্টেন্ট রাইটিং কি, এই ডিফারেন্সটা যদি একটু এই বোঝান। একাডেমিক আর নন একাডেমিক, বেসিক্যালি একাডেমিক যেগুলো আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির যে পেপারগুলো হয়, অ্যাসাইনমেন্ট হয়, এগুলোই হচ্ছে একাডেমিক। রিপোর্ট রাইটিং, এসে রাইটিং, থিসিস রাইটিং, এগুলো হচ্ছে একাডেমিকের পার্ট। আর নন একাডেমিক বলতে আমরা যেগুলো ওয়েবসাইটের ব্লগ বিভিন্ন রকম পড়ে থাকি, সেটা হচ্ছে নন একাডেমিক। কোনো কিছু ট্রাভেল ব্লগ হতে পারে, কোনো ওয়েবসাইট, কোনো কিছু রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড কোনো হয়তো রিভিউ ব্লগ, এগুলোই হচ্ছে নন একাডেমিক।
বেশ। আচ্ছা, এখন আমাদের ক্লাসের মানে আপনি যখন করেছিলেন আপনি বোধহয় ব্যাচ 2, এখন এটা হ্যাঁ বোধহয় আমি ব্যাচ ব্যাচ 2 8, সায়নী ম্যামের কাছে করেছি। ব্যাচ 8 হচ্ছে। তো অনেকটাই আমাদের প্যাটার্ন বদলে গেছে, অনেক হ্যাঁ যেহেতু হ্যাঁ, সিলেবাস চেঞ্জ হয়েছে, অনেক কিছুই সিলেবাস নতুন অনেকটাই চেঞ্জ হয়েছে। হয়েছে, অনেকটা আপডেটেড হয়েছে হ্যাঁ অনেক মার্কেট কিছু রিসার্চ অ্যাড করে। হয়েছে এখন। হ্যাঁ, তার ফলে জব পাওয়া এখন যেরকম ভ্যাকেন্সি তেমনি জব পাওয়াও, আপনি দেখেইছেন, আপনি গ্রুপে দেখেছেন যখনই আমাদের কন্টেন্ট রাইটিং এর ভ্যাকেন্সি এসছে সেগুলো দেওয়া রয়েছে। আপনি এখনো যদি গ্রুপে হ্যাঁ তো নিশ্চয়ই রয়েছেন, হ্যাঁ, এরপরেও এখনো আছে, আমাদের এখনো ভ্যাকেন্সি আছে, এলে এটা এখনো একটা দেওয়া হয়। সত্যি স্যার, মানে থ্যাংক ইউ। আর মানে খুব বড় একটা পজিটিভ জিনিস যে এখনো পর্যন্ত যে আপডেট আসে রেগুলারলি, যে কোনো জব রিলেটেড, নতুন কোর্স রিলেটেড, আমরা যে নিজেদেরকে আপগ্রেড করতে চাই, অন্য আবার কোনো কোর্স করতে চাই, এগুলো মানে খুবই হেল্পফুল। আর আমার বিদ্যাস্তু যাদের সাথে পরিচয় আছে তারাও মানে বলেছে যে বিদ্যাস্তুতে কোর্স করে স্যাটিসফাইড। আর একটা কোর্স না, অনেকে হয়তো আবার আপগ্রেড করার জন্য অন্য কোর্সে অ্যাডমিশন নিচ্ছে কন্টেন্ট রাইটিং এর পর। আমি নিজেও ঠিক করেছি পুজোর পর অন্য আর একটা কোর্স করব বিদ্যাস্তু থেকে, আরো নতুন কিছু শেখার জন্য, এই ফিল্ডে আরো একটু নিজের কেরিয়ার গ্রোথ করার জন্য। বেশ বেশ। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমি করব, তারপর আমি যারা রয়েছেন ক্লাসে তাদেরকে বলবো প্রশ্ন করতে। ইন্টারভিউতে প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলোর কি কোনো কিছু রয়েছে যেগুলো আপনার কোর্সে করানো হয়নি? না না, এরকম কিছু প্রশ্ন করেনি ইন্টারভিউতে যা কোর্সে করানো হয়নি। আর সত্যি বলতে আমি জানি না বলা উচিত কিনা, এখন নতুন ক্লাস শুরু হচ্ছে। বিদ্যাস্তু থেকে আমি গেছিলাম বলে আমাকে প্রায়োরিটি অনেকটা বেশি দেওয়া হয়েছিল ইন্টারভিউতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এ কটাই প্রশ্ন ছিল। এবার বাকি যারা রয়েছেন তাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে সন্দীপাকে করতে পারেন। বাকিদের উপর আমি জিজ্ঞেস করবো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করুন। Hi, madam. Good evening. হ্যালো। Hello. Good evening. আমি ম্যাডামকে হ্যাঁ, জিজ্ঞাসা সুব্রত, করতে বলুন। চাই। হ্যালো ম্যাডাম, কেন হ্যাঁ হিয়ার মি হ্যাঁ, ম্যাডাম? হ্যালো, হ্যালো। বলতে চাই যে এখন, বলতে চাইছি যে কন্টেন্ট রাইটিং এ এখন মোটামুটি স্যালারি স্টার্টিং কত? একজন কন্টেন্ট রাইটিং কোর্স করলো, তারপরে সে একটা জব পেলো, কারণ সে সে তো নিউ অ্যারাইভাল। তো নিউ অ্যারাইভাল হিসাবে মোটামুটি তার স্যালারি কিরকম আসতে পারে? স্যালারি দেখুন কোম্পানির উপর ডিপেন্ড করছে, আপনার মানে কতটা স্কিল আপনি ডেভেলপ করছেন তার উপর ডিপেন্ড করছে, কিরকম কোম্পানিতে কিরকম মানে রোলে জয়েন করছেন এটার উপর ডিপেন্ড করছে, আপনি কতটা স্কিল ডেভেলপ করে আপনি জয়েন করছেন, এটা এগুলোর উপর ডিপেন্ড করছে। মানে কোনো ফিক্স স্যালারি এমন তো না যে প্রতিটা কোম্পানি একই রকম স্যালারি দেবে, প্রতিটা মানুষকে একই রকম স্যালারি দেবে, এই ব্যাপারটা না। আমার অফিসেই আরো হয়তো আচ্ছা, অন্যজন অন্যরকম স্যালারি পাচ্ছে, কেউ কম কেউ বেশি, নতুন জয়েন করেছে তারাও হয়তো। হুম, ব্যাপারটা হচ্ছে তাহলে মেনলি হচ্ছে এগুলো হচ্ছে প্রজেক্ট রিলেটেড নাকি? হ্যাঁ, প্রজেক্টে এক কলেজের অ্যাসাইনমেন্ট থাকে, সেগুলো আপনাকে অফিস হুম, থেকে ওয়ার্ড দেওয়া কাউন্ট হবে। হিসেবে ভাগ করে দেওয়া হয়। যেরকম আপনার মানে হুম, রাইটিং স্পিড থাকবে, যেরকম আপনার নলেজ থাকবে, স্কিল থাকবে, সেই হিসেবে ওয়ার্ড কাউন্ট দিয়ে দিয়ে আপনাকে কাজ হুম। দেওয়া হয়। ওর ওপর আপনার কেরিয়ার গ্রোথ করতে গেলে ধরুন কেরিয়ারের আপগ্রেডেশন যদি বা কেরিয়ারের সেট আপ যদি করতে চান বা লেভেল আপ করতে চান, তাহলে ওর ওপরেও আরো কোর্স আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এর ওপর আরো মানে পড়ার তো বা জানার তো শেষ হয় না, একটার পর একটা আপনি কোর্স না, করতে সেটা পারেন। তো জানি। হ্যাঁ, সুইচ করতে পারেন আপনি, আবার কন্টেন্ট রাইটিং এর রিলেটেড যা যা ফিল্ড আছে সেগুলো আবার কোর্স করে আপনি মানে স্যালারি বলুন বা আপনার নিজের হ্যাঁ, পজিশন বলুন এনহ্যান্সমেন্টও কোম্পানিতে, এগুলো বড় এনহ্যান্সমেন্টও করতে। হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর জন্য হেল্পফুল হয় খুব। আচ্ছা, মানে বাইরে থেকেও জব পাওয়া যায়, বাইরের দেশ থেকেও জব পাওয়া যায়, ফরেন হ্যাঁ কান্ট্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সিংও করতে পারেন বা অন্য কোনো হ্যাঁ বাইরের কান্ট্রি, পার্ট টাইমার হিসেবে। হ্যাঁ পার্ট টাইম হিসেবে, ফুল টাইম, যে আপনার সেটা আপনার মানে, আপনি এবার যদি শুধু কন্টেন্ট রাইটিং এর উপরই ফোকাস করতে চান তাহলে আপনার মানে এডিশনাল হয়তো আর কিছু করলেন না, কন্টেন্ট রাইটিংটার উপরই জোর দিলেন, এটাও করতে পারেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, বোধহয় মহেশ্বর বাবু বোধহয় কোনো প্রশ্ন করতে চাইছেন, প্লিজ আপনি করুন। Very good evening, sir, and good evening to all of one. গুড ইভিনিং, গুড ইভিনিং।
বলছিলাম স্যার, এই কন্টেন্ট রাইটিং ব্যাচে মানে আমি তো এখানে অ্যাজ এ অফিসার, সন্দীপা ম্যাম যেমন বললেন, মানে সেইটুকু থেকেই আমার বেসিক একটা আইডিয়া ক্রিয়েট হলো। এবার বাকিটা কোর্স করতে করতে আমি জানতে পারবো যে হ্যাঁ ডিটেলসটা কি, বা কিভাবে আহ, মানে আরো এর ভেতরে আরো নিজেকে পুট করা যায়। এবার যখন আপনি আরো কোর্সটা করাবেন তখন আরো ডিটেলসটা জানতে পারবো ডেফিনেটলি। একটা কথা স্যার আমি জানতে চাই, বিদ্যাস্তুর এই কন্টেন্ট রাইটিং কোর্সে যখন আমি অ্যাডমিশন নিতে চাই, তা সেখানে ম্যাম আমাকে বলেছিলেন যে হাইব্রিড মোডেও নাকি কাজের অফার আসে। তা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে কাইন্ডলি যদি বলেন হ্যাঁ, যে আমি বলছি এটা। কি রকম কোন কোন ধরনের কোম্পানি এই ধরনের মানে মোডের অফার করে, বা কতদিন পর করে, বা কিভাবে এটা পাওয়া যেতে পারে। দেখুন, আমাদের কাছে ফ্রিল্যান্সিং এরও অপশন আসে, পার্ট টাইমেরও অপশন আসে, পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোমেরও অপশন আসে, আবার অফিসে গিয়ে মানে ফুল টাইম জব যেটা সেটারও অপশন আসে। হাইব্রিড মডেল বলতে এখন অধিকাংশ কোম্পানি, আমার আমার নিজের একটি আইটি কোম্পানি রয়েছে, সেখানে হাইব্রিড মডেল বলতে ধরুন আপনি সপ্তাহে 3 দিন আপনাকে অফিস যেতে হলো, 2 দিন আপনি বাড়ি থেকে হ্যাঁ, করতেন এরকম। এবার হ্যাঁ, এটাও হ্যাঁ। একেবারেই কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আমাদের কাছে যখনই, আমার আচ্ছা। সমস্ত কোম্পানির নাম মনেও থাকে না, কারণ এত আসে তো আমাদের কাছে ভ্যাকেন্সি। তো হুম, এক হুম। একটা কোম্পানি এক এক ধরনের নেয়। সন্দীপা ম্যামও যিনি বললেন যে উনি অনেকগুলোই ইন্টারভিউ দিয়েছেন, তারপরে ওনার যেটা পছন্দ হয়েছে তারপর সেখানেও আপনি মানে জয়েন করেছেন। তো সেরকম ভাবে হুম। আমাদের কাছেও একাধিক কি বলে এই ধরনের ভ্যাকেন্সি আসে। আপনি এবার ঠিক করবেন আপনি কোনটাতে ইন্টারভিউ দেবেন। তবে আমি বলবো ইন্টারভিউ সবেতেই দেওয়া ভালো, তারপরে তো আপনি জয়েন করবেন কি করবেন না সেটা আপনার চয়েস। আপনি অফিস দেখলেন, আপনি অফিস লোকেশন দেখলেন, হতেই পারে আপনার বাড়ি থেকে হুম, হুম। যেখানে এসছে সেটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, যে আপনার অনেকটা এক্স্যাক্টলি। সময় চলে যাচ্ছে যাতায়াতে। আপনি সেটাকে ইন্টারভিউটা দিলেন, তারপরে আপনি যদি মনে করেন যে এটাতে আপনি জয়েন করবেন না, আপনি অন্য কোনো একটা আরেকটা কোম্পানির জন্য ওয়েট করলেন, সেখানে ট্রাই করলেন, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা। এমনি নিয়ারলি স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলতে পারি কিছু না? হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। বলছি স্যার, এমনি নিয়ারলি মানে হোম ডিস্টেন্স থেকে আপনার অফিসিয়াল ডিস্টেন্স মানে কত কিলোমিটারের মধ্যে হয়ে থাকে? এটা সারা বললাম না, সারা পৃথিবী থেকে আপনি জব পেতে পারেন। তো আপনি দেখবেন যে আপনি থাকেন কোথায়। আমার বাড়ি হচ্ছে হুগলি, চন্দননগর। চন্দননগর। এবার ওই ওই মানে জেলার দিকে ডিস্ট্রিক্টেও আমাদের ভ্যাকেন্সি আসে, যদি আপনার কাছাকাছি আসে। তবে দেখুন হুম। মেইনলি আমাদের অধিকাংশই কলকাতা বেসড কোম্পানি আসে। মানে আচ্ছা, যদি আপনি আচ্ছা। পার্সেন্টেজে ধরেন 70% আমাদের কাছে যে কোম্পানি আসে সেগুলো হুম। কলকাতার বিভিন্ন অঞ্চল। সেটা সেক্টর 5ও হতে পারে, গড়িয়াও হতে পারে, সাউথ হতে পারে, মানে সাউথ হতে পারে, সেন্ট্রাল ক্যালকাটাও হতে পারে, নর্থ ক্যালকাটাও হতে পারে, সাউথ ক্যালকাটাও হতে পারে। ওটাও কোম্পানি যেখানে মানে যেখানে লোকেশন সেই অনুযায়ী আসে। সেটাই বললাম, আপনার যেটা পছন্দ হবে যে হ্যাঁ ঠিক আছে এটা আমার জন্য ঠিকঠাক, আপনি সেখানে জয়েন করবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। আর বলছি স্যার, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি পেতে পারি কোনোভাবে? মানে ধরুন যে যদি কখনো ম্যামেদেরকে পেলাম না কোনোভাবে, তারা হয়তো বিজি থাকতে পারেন, তাহলে আমি আপনার তো সঙ্গে মানে গ্রুপেই কথা থাকবো, বলা আপনি যদি যাবে। অ্যাডমিশন নেন আমি গ্রুপেই থাকি। আমার নাম্বারটা আপনি গ্রুপ থেকেই পেয়ে যাবেন। আহ, আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি স্যার, কন্টেন্ট তাহলে রাইটিং আমি কোর্সে। আছি ওই গ্রুপে, দেখুন আমার নাম্বার রয়েছে ওখানে। আচ্ছা, ঠিক আছে, চেক আউট করে নেবো স্যার। ওকে, ওকে। আর থ্যাংক কারোর ইউ। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন প্লিজ। শুভবাবু একটু মিউট করবেন, নয়েজ আসছে। আর কি কারো কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, তাহলে আমি সন্দীপা জিজ্ঞেস করবো আরেকবার। আপনার তো মানে ওয়ার্কিং শুরু হয়ে গেছে, তো আপনি জয়েন করে নিয়েছেন, অফিস যাচ্ছেন বলছেন। হ্যাঁ, তো হ্যাঁ। কিরকম ওয়ার্কিং আওয়ার্স আর মানে পার ডে আপনাকে ওয়ার্ড কাউন্ট যেটা আপনি বললেন, সেটা অন অ্যান এভারেজ যদি কিরকম সেটা যদি একটু জানা আমাদের। আমি এখন 8 ঘন্টা
হয় এমনি অফিসিয়ালি, মানে অফিস টাইম এটা, কিন্তু এটা কাজের ওপর ডিপেন্ড করে, হয়তো তাড়াতাড়ি হয়ে গেল বা কাজের প্রেসার কোনোদিন কম থাকলো, সেদিন ওই 5:30 6টা নাগাদ ছেড়ে দেওয়া হয়। আর আমি যেহেতু হাইব্রিড মোডে, মানে হাইব্রিড মানে ম্যাক্সিমামটাই আমার ওয়ার্ক ফ্রম হোম, একদিন আমি উইকে অফিসে যাই, তো বাড়ি থেকে করি, তো প্রবলেম হয় না, মানে কাজ শেষ হয়ে গেলে আমি টিএল কে জিজ্ঞাসা করে আমি উঠে যাই। তো ওয়ার্কআউট এই সময় তো একটু মানে যেহেতু এক্সাম ব্রেক ফ্রেক চলে, এতটা চাপ থাকে না, কম থাকে, নর্মালি ওই 3000 ওয়ার্ড এরকম টার্গেট থাকে। আচ্ছা, মানে যখন এই এক্সামস গুলো আসে সেই সময় একটু একটু চাপ প্রেশারটা থাকে, থাকে, মানে হ্যাঁ। সেটাও তো বছরে 2বার বোধহয়। হ্যাঁ, বছরে 2বার সেমিস্টার সিস্টেম থাকে, ওই একটা উইন্টারে আর একটা ওই জুন আর এই জুলাই প্রজেক্ট গুলো কি সবই মানে ফরেন কান্ট্রিজ নাকি ইন্ডিয়ানে? না না, সব ম্যাক্সিমামটাই ফরেন কান্ট্রি, মানে আমাদের কোম্পানিতে হয়। ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব কান্ট্রির ওপরেই বেশি হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেক ছাত্রছাত্রীদের মাথা থেকে, আমি তো ভালো ইংরেজি বলতে পারি না বা লিখতে পারি না, তো এটার জন্য কি একদম সাহিত্যিক লেভেলের ইংরেজি লেখা বা ইংরেজি না করার না, প্রয়োজন একদমই হয়? না। আমি মানে অফিসে এখনো আমি মানে এই তো কিছুদিন জয়েন করেছি, তো সেক্ষেত্রে বলতে পারি অনেকের কাছে শুনেছি যে কিছু কিছু ইউনিভার্সিটিতে মানে স্ট্রিক্টলি বলেই দেয় খুব হাইফাই ইংলিশ লিখবে না, নর্মাল ইংলিশ, মানে টুকিটাকি যা ইংলিশ আমাদের বেসিক নলেজ থাকে সে তাতেই হয়ে যায়, একটু গ্রামারটা ঠিকঠাক, একটু ওয়ার্ড যদি থাকে তাহলেই হয়ে যায়, খুব হাই লেভেলের ইংলিশ মানে লাগে না এখানে। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন অনেকে করে, যে এখন তো এআই রয়েছে, এআই দিয়েই তো কন্টেন্ট লিখে দেওয়া যেতে পারে, তাহলে কন্টেন্ট না, রাইটার কোনো প্রয়োজন হয়? এইটা যদি এআই আপনি একটু ক্লিয়ার করে দেন। দিয়ে এআই দিয়ে লেখা, এআই পুরোপুরি মানে 0% লাগবে, আমাদের টেস্ট হয় প্রজেক্ট ইয়ে হয়ে যাওয়ার পর, লেখার পর পুরো চেকিং হয় প্ল্যাগ আর এআই। প্ল্যাগ মানে হচ্ছে কোনো জায়গা থেকে আমরা কপি করেছি কিনা, এবার কোনো একটা জায়গা থেকে পড়ে মানে লিখতে হবে, যেহেতু এগুলো ইউনিভার্সিটির পেপার, তো পুরোপুরি নিজের মন থেকে তো কিছু লেখা যাবে না, প্রপার সোর্স দিয়ে কোন জায়গা থেকে লিখছি, কি লিখছি না লিখছি সেগুলো দিতে হবে। আর এআই পুরোপুরি মানে একদমই এআই ইউজ করা চলবে না, স্ট্রিক্টলি মানে ওটা বারণ, এআই ইউজ করা চলবে না। আর ওই যা লিখবো তার যেন সোর্স থাকে, কোনো একটা জায়গা থেকে লিখছি, এটা একটা জায়গা, এই ইউনিভার্সিটির পেপার থেকে লিখছি বা কোনো পাবলিকেশন থেকে লিখছি, কোনো বই বই থেকে লিখছি, এগুলোর প্রমাণ দিতে হবে। প্লাস হচ্ছে কিন্তু কপি করা চলবে না, কোনো জায়গা থেকে দেখলাম পুরোপুরি কপি করে পেস্ট করে দিলাম, এটা করা চলবে না, নিজের মতো করে লিখতে হবে পুরোটা, এআই ইউজ না করে, কিন্তু সোর্স থাকতে হবে, আর কনসেপ্টটা কোর্সগুলো এক জায়গা মেনশন থেকে নিতে মেনশন হবে, করতে হয়। নিজের, হ্যাঁ নিজের সেন্টেন্স নিজের ওয়ার্ডিং করে লিখতে হবে, কিন্তু কন্টেন্টটা কোনো একটা জায়গা থেকে, মানে আমি এক্সাম্পল নিউটনস লটা তো আমি নিজের মতো করে বানাতে পারছি না, লটা আমি ওখান থেকে নিলাম, এখান থেকে এই বই থেকে আমি লটা লিখলাম, কিন্তু বাকি যে পারিপার্শ্বিক হয়তো এক্সাম্পল থাকলো, যে এই এক্সাম্পল দিলাম বা কিছু একটা সিচুয়েশন ডেসক্রাইব করলাম, ওইগুলো নিজের মতো করে লিখতে হয়। বেশ বেশ। আর এআই দিয়ে কি রিসার্চ করা সম্ভব, মানে কোনো রকম ভাবে রিসার্চের জন্য? রিসার্চের জন্য এগুলো মানে হুট করে যে কেউ, আমি মানে হয়তো পারবো না, কিন্তু এআই দিয়ে যে রিসার্চ গুলো হয় এগুলোর জন্য মানে আলাদাভাবে যারা জানে এআইটা তারা করতে পারে, এআই দিয়ে কিভাবে রিসার্চ হয় বা কি হয়, হয়তো বা এআই দিয়ে হয়তো কোনো ইয়েটা পড়লো, পড়ে পর হয়তো এরকম ভাবে লিখলো, কিন্তু এআই থেকে লেখা যাবে না, যে জিনিসটা পড়ে নিল হয়তো কি জিনিস এটা, আমি ঠিক এটার নলেজটা আমার একদমই কম আছে, কারণ হচ্ছে এআই এর আমি এতটা জানি না, এআই যারা জানে তারা ইউজ করতে হয়তো হ্যাঁ, পারবে। আমাদের এই মুহূর্তে যে সিলেবাস রয়েছে সেখানে এআই দিয়ে কি করে রিসার্চ করতে হয়, অবভিয়াসলি এক লাইনও আচ্ছা, করা যাবে না, হ্যাঁ, এবং ফ্ল্যাগ কপি করা টেস্ট যাবে ইত্যাদি। না। হ্যাঁ, সেই যে টুলস গুলো সেগুলো আমাদের সমস্ত কিছুই এখন শেখানো হয়, কারণ আপনার ব্যাচের সময় এতটা এআই এর না মানে না, কি এআই বলবো এটা মানে ছিল না, হ্যাঁ। ছিল না। এখন আমাদের প্রত্যেকটা কোর্সের সঙ্গে কিছু পার্টিকুলার এআই সেই কোর্সের জন্য যেগুলো অ্যাপ্লিকেবল আচ্ছা সেগুলো শেখানো হয়। আচ্ছা। আচ্ছা, তো থ্যাংক ইউ সন্দীপা। যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে পড়তে পারেন, নয়তো আজকের সেশনটা আজকে এর মধ্যে শেষ করব। নমস্কার স্যার, বলছি আমার কিছু কোশ্চেন ছিল আর কি স্যার। হ্যাঁ, নিশ্চয়ই করুন। বলছি স্যার, মানে কন্টেন্ট রাইটিং লিখতে গেলে আমার তো কোনো কন্টেন্ট রাইটিং সম্বন্ধে কোনো নলেজ নেই,
কন্টেন্ট রাইটিং নিতে গেলে কি স্যার মানে বিশাল কিছু মানে জ্ঞান বা অনেক কিছু জানার দরকার, যেহেতু আমি আর্টসে পড়েছি আর কি। আর মানে অতটাও পড়ালেখাতে খুব একটাও যে ভালো ছিলাম না, ছিলাম ওটা এক নম্বর। আর স্যার আমার তো কম্পিউটারের নলেজ সেই অর্থে নেই, তো এটার জন্য কি ল্যাপটপ লাগবে আর কম্পিউটারও কি জানতে হবে ভালো, আর পড়াশোনাও কি ভালো থাকতে হবে, মানে কোনো এক্সপিরিয়েন্স তো নেই, এটা একটু জানার ছিল আর কি। আপনাকে জানতে হবে এটাই ঠিক, যেটা জেনে আপনি আজকে এখানে জয়েন করেছেন ঠিক সেভাবে ওইটুকুন জানলেই হবে। আপনি জয়েন করবেন, বাকি যাবতীয় যা সবকিছু ফ্রম স্ক্র্যাচ আপনাকে শেখাতে হবে। আপনাকে এই বিষয়ে কোনো রকম নলেজের দরকার হবে না। ঠিক যেটা সন্দীপা ম্যাম প্রথমেই বললেন যে উনি বিটেক থেকে এসছেন, উনি এই কন্টেন্ট রাইটিং সম্পর্কে কিছুই জানতেন না। উনি পুরোটাই বিদ্যাসুতে জয়েন করার পর উনি জানতে পেরেছেন যে কি কি হয়, কি কাজ করতে হয়, কিভাবে হয়, এবং তারপর উনি এখন জবটা করছেন। এবং উনি সময়ও নিয়েছেন। ব্যাচ 2 মানে প্রায় 1.5 বছর আগের কথা বোধহয় নিশ্চয়ই। সন্দীপ ভাই, হ্যাঁ, আমি 2024-এ কোর্সটা করেছি। 2024 সেটা 26 মানে 2 বছর হয়ে গেছে। তো অনেকটাই হ্যাঁ, আপডেটও হয়েছে, উনি টাইম নিয়েছেন এবং তার সাথে সাথে জবটা উনি পেয়ে গেছেন। এবং যেটা উনি সব থেকে আমি জানতাম না যে ওনাকে একদিন মাত্র উইকে অফিস যেতে হয়, বাকি দিন উনি বাড়ি থেকেই কাজ করেন। তো এরকমই আমাদের কাছে বিভিন্ন ধরনের মানে আসে। তো কোনো ব্যাপার নয়। আমাদের দেখুন, আমাদের কি করে সিভি বানাবেন, কি করে মক ইন্টারভিউ হবে, বা মানে তার সঙ্গে কি কি প্রশ্ন আসতে পারে, ইন্টারভিউ কোয়েশ্চেন্স, ইচ অ্যান্ড এভরিথিং আপনার এই কোর্সের মধ্যেই থাকবে। আপনাকে টাস্ক দেওয়া হবে, সেই টাস্ক আপনি করবেন। আমাদের যিনি ম্যাডাম আছে প্রত্যেকে এক এক করে ধরে ধরে সেগুলোকে কিভাবে রেকটিফাই করতে হয়, একদম যেটা আপনার, যদি আপনি কোনো প্রজেক্টে কাজ করেন, একদম রিয়েল টাইম প্রজেক্টে কাজ করার জন্য এক্সাক্ট যে ফরম্যাটে তৈরি করতে হয় সেই ফরম্যাটটা কিভাবে করতে হয় পুরোপুরি সেটা শিখিয়ে দেওয়া হয়। তো আপনাকে শুধুমাত্র কম্পিউটার, আপনার কি ল্যাপটপ রয়েছে? না স্যার নেই, ল্যাপটপ নেই। একটা পোর্শন বোধহয় ল্যাপটপ লাগবে। সেটা আপনি কোনো ফ্রেন্ডস ফ্যামিলি হোক বা আপনি সাইবার ক্যাফে হোক সেখান থেকেও করতে পারেন, এমন কোনো কিছুই নয়। বাকিটা আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন। এবার হ্যাঁ, মোবাইলে টাইপ করাটা অতটা, এবার অনেকেই রয়েছেন আমাদের ব্যাচে, মানে সন্দীপা ম্যাম যে ব্যাচে ছিলেন সেখানেও অনেকেই ছিলেন যারা শুধুমাত্র ফোন ব্যবহার করেই করতে হয়। একটা পোর্শনের জন্য ল্যাপটপ লাগে। আপনি এখন ল্যাপটপ রেন্টও পাওয়া যায়, আপনি ল্যাপটপ রেন্টও নিয়ে নিতে পারেন, অথবা বন্ধু বা কারোর ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস কারোর একটা ল্যাপটপ নিয়ে ওই পোর্শনটুকুর জন্য আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন। তবে ভালো হয় যদি একটা ল্যাপটপ আপনি কিনে নেন নিজের, কারণ দেখুন অফিসে যখন যাবেন ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে আপনাকে তো ল্যাপটপেই, কারণ 3000 শব্দ ফোনে লেখা একটু টাফ। আমি লিখতে পারি অনেকেই পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো একটা ল্যাপটপ কিনে নেওয়াই ভালো। আর সন্দীপ ম্যামকে এই প্রশ্নটাও করবো, আপনাকে কি অফিস ল্যাপটপ প্রোভাইড করেছে না আপনি নিজের পার্সোনাল ল্যাপটপে এই কাজটা করছেন? না, আমি নিজের ল্যাপটপে করছি। অফিসে যদি আমি রেগুলার অফিস যাই তাহলে ডেস্কটপ অফিসের আছে, যারা রেগুলার অফিস করে তাদেরকে অফিস থেকেই ব্যবস্থা করে। কিন্তু আমি যেহেতু বেশিরভাগটাই বাড়ি থেকেই করি, হয়তো বা কোনো সপ্তাহে আবার যাওয়াও হলো না, ওই জন্য আমি নিজের ল্যাপটপ যেদিন যাই নিজের ল্যাপটপে নিয়ে যাই, কারণ সব আমার মেল ফেল সবকিছু সেট আপ ল্যাপটপেই থাকে, তো ওই জন্য আমার ল্যাপটপটা ক্যারি করতে হয়। তাই আমি সুমনবাবুকে বলবো যে আপনি যদি অ্যাডমিশন নেন আপনি আগে ফোনেই করুন। তারপরে যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনি আপনার ল্যাপটপ, আপনি এবার জব রেডি হচ্ছেন, সে সময় আমি বলবো একটা ল্যাপটপ কিনে নেওয়াই ভালো। দরকার হলে অফিস মানে তার আগে একটা স্পেয়ার কোনো ল্যাপটপ ব্যবহার করে আপনি ক্লাসটা করে নিলেন, এবং আফটার গেটিং দ্য জব আপনি একটা ল্যাপটপ সেই মুহূর্তে ইনভেস্টমেন্টটা করলেন। আমি এখনই বলবো না আপনি একটা ল্যাপটপ কিনুন, আপনি যদি দরকার হয় ফোন থেকেই শুরু করুন। তারপরে আপনার যদি মনে হয় আমি আপনাদের কোথা দিয়ে ল্যাপটপ রেন্ট পাওয়া যায় তারও আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো। খুব সামান্য কিছু টাকা নিয়ে প্রতি মাসে আপনি ওইটুকুন পার্টের জন্য আমি ল্যাপটপ আপনি এও নিয়ে নিতে পারেন, কি বলে রেন্টও নিয়ে নিতে পারেন। আচ্ছা স্যার, স্যার বলছি আরেকটা জানা ছিল, মানে এটা কি কেন কোনো আর্টসে পড়া বা কোনো স্ট্রিমে পড়েছি এটার সঙ্গে এরকম কিছু তো কোনোরকমই ব্যাপার? শুধুমাত্র গ্র্যাজুয়েশনই হতে হবে যে কোনো বিষয়। এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে আপনাকে কোনো বেসিক ফিল্ডের জন্য হতে হবে। এটা টোটালি একটা স্কিল বেসড একখানা কোর্স, যেখানে আপনি যদি প্রত্যেকটা ক্লাস সিরিয়াসলি করেন এবং ইন্টারভিউ গুলো দেন, তাহলে ম্যাটারই করবে না আপনি কোন ফিল্ডে রয়েছেন কি না রয়েছেন। আপনি এই কোর্সটা করার, হ্যাঁ কোর্সটা সিরিয়াসলি করতে হবে, এবং এর জন্য বিশাল কোনো ভালো পড়াশোনা বা বিশাল লেখালেখি ইত্যাদি জানার কোনো প্রয়োজন নেই। যে কেউ এই কোর্সটা করতে পারে। যেটা করতে হবে সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে করতে হয়। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক
স্যার। হুম। আর কোনো কারো প্রশ্ন রয়েছে কি? স্যার আমার একটা হ্যাঁ প্রশ্ন স্যার, আছে। বয়সটা কি ঠিকঠাক? মহেশ্বর বাবু বলুন। সুব্রতবাবু একটু হোল্ড করুন, মহেশ্বর বাবু একটা প্রশ্ন করতে চাইছেন, বলুন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বলছিলাম এই যে বললেন যে ল্যাপটপের পার্টটা লাগবে এই কোর্সের জন্য, তা এটার মোটামুটি টেনিওর কতদিন থাকে, মানে আর লাস্টের এই 3-4টে ক্লাসের বোধহয় ল্যাপটপ প্রয়োজন হয়। মানে আচ্ছা, ওটা মানে ফোনে ধরে নিতে পারি এটা একটা 1 মান্থের। সফটওয়্যার ইউজ করতে হয়, সেটা বোধহয় করা যায় না মোবাইল দিয়ে। আচ্ছা, আর এটা কি স্যার আফটার কমপ্লিটিং দ্য কোর্স তারপরে কি মানে জব প্রোভাইড করা হয় এমন কিছু, না কোর্স চলাকালীন আমাদের মানে রানিং এই বলে যে থাকাকালীনই? শুধু কোর্স কেন করবে না, আমাদের যে ভ্যাকেন্সি আসে আমাদের কোম্পানির সঙ্গে, বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপও রয়েছে। এছাড়াও আমাদের কাছে প্রচুর কোম্পানি থেকে ভ্যাকেন্সি আসে, যারা জানে বিদ্যাশুতে এই কোর্স করানো হয়। অনেকে রয়েছেন আমাদের স্টুডেন্ট যারা চাকরি করছেন, তাদের কোম্পানিতে ভ্যাকেন্সি এলে তারা আমাদের জানান যে এই কোম্পানিতে ভ্যাকেন্সি আছে। আশা করি সন্দীপারও যখন এখন জয়েন করেছেন, এরপর ওনার কোম্পানি যখন প্রয়োজন পড়বে, কি বলে, হ্যাঁ ভ্যাকেন্সি, স্যার, যখন জানাবেন। ভ্যাকেন্সি থাকে জানাই আমাদেরকে যে এ লাগবে 3 জন নতুন। আবার এই যখন পিক টাইমটা শুরু হয় তখন আবার নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তখন জানিয়ে দেয় অফিস থেকে যে আপনাদের চেনা পরিচিত কেউ যদি আছে, কোর্স করেছে বা করছে, তাহলে ইনফর্ম করার জন্য বলে। একদম। এবং যেই টাইমটায় মেনলি ভ্যাকেন্সিটা আসবে, আমার যতদূর মনে হয়, আপনি তো এইটা ফার্স্ট হাফটা গেল, এই কোর্সটা হ্যাঁ, যখন শুরু হচ্ছে শেষ হতে হতে সেই সেকেন্ড হাফটা আসবে, যে সময় সব থেকে বেশি ভ্যাকেন্সিটা আসে। হ্যাঁ হ্যাঁ তো দিস ইজ দ্য একদম রাইট টাইম টু স্টার্ট। তাই জন্য আমরা ওয়েট করেছিলাম এই টাইমটাই এই কোর্সটা লঞ্চ করার, যাতে ঠিক এই কোর্সটা কমপ্লিশনের পর আরো সব থেকে বেশি যে ভ্যাকেন্সি, যাতে এক ঝাঁক ভ্যাকেন্সি আসে। যত আমাদের কাছে হ্যাঁ, ভ্যাকেন্সি আসে তত আমাদের স্টুডেন্ট হয় না, কারণ এই কোর্সটায় ফ্যাকাল্টিকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয় রাদার দেন আদার কোর্সেস। তার কারণ এখানে না প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি যে প্রজেক্ট সাবমিট করা হয়, সেগুলোকে রেকটিফাই করে পড়াশুনো করতে, মানে দেখতে হয়, দেখে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে হয়। শনিবার জানবেন যে কিভাবে ছানি ম্যাম এক একটা ধরে ধরে প্রত্যেকেরটা চেক করে করে মেল করে কি কোনটা জায়গায় কি ঠিক করতে হবে সেগুলো করে দিয়েছে। তো আমাদের এখানে হ্যাঁ বেশি হ্যাঁ, এটা আমাদের ঠিক ভ্যাকেন্সি, স্যার। মানে আমরা বেশি সিট নিই, মানে থাকে না। তাই জন্য এখানে আমাদের অ্যাডমিশনও সব থেকে তাড়াতাড়ি ক্লোজ হয় একাডেমিক কন্টেন্ট রাইটিং এন্ড নন একাডেমিক কন্টেন্ট রাইটিং এ। কারণ নইলে ফ্যাকাল্টিদের উপর প্রেশার পড়ে যায়, তাই আমাদের ব্যাচ সাইজ ছোট হয়। তাই ফলে, এবং যখন এরকমও এসছে 85খানা ভ্যাকেন্সি এসছে, আমাদের ব্যাচে রয়েছে 35 জন। তো আমরা তাদেরকে এবার 35 জনের মধ্যে হয়তো কেউ কেউ আমাদের জানায়ও নি তারা জব পেয়ে গেছে, মানে আগে নিজে থেকেই অ্যাপ্লাই করে, মানে আমাদের ইন্টারভিউর জন্য অপেক্ষা করেনি, পেয়ে গেছেন। তো ওই 20 থেকে 22 জনও আমরা পাঠাতে পারিনি। তো ভ্যাকেন্সি এখানে কম্পিটিশন খুব কম মানে থাকে। আচ্ছা। অন্যান্য ধরা যাক একটা পোস্টে, স্যার মানে বলছিলাম, একটা পোস্টের জন্য ভ্যাকেন্সি 5টা, কিন্তু আমাদের 15 জন অ্যাপ্লাই করছে। এখানে উল্টোটা হয় যে 15টা ভ্যাকেন্সি অ্যাপ্লাই করছে 5 জন। ওকে। স্যার বলছি এই ভ্যাকেন্সিস গুলোর জন্য কি আলাদা কোনো জব গ্রুপ ক্রিয়েট করা হয়, জব, মানে কোনো কি আলাদা জব গ্রুপ ক্রিয়েট এই করা হয় গ্রুপে, আপনি যে ভ্যাকেন্সি? গ্রুপে রয়েছেন অ্যাডমিশন নেওয়ার পর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানেই আপনাকে জানানো হবে। আচ্ছা, আর ইন্টারভিউ যেটা হয় স্যার, ওটা কি কতগুলো পার্টে হয়, মানে কতগুলো মোডে হয়, কন্ডাক্ট করা হয় স্যার? এটা আবার বললাম যে এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। এক একটা কোম্পানি হতে পারে একটাই রাউন্ড ইন্টারভিউ হলো, কোনো কোনো কোম্পানিতে আচ্ছা, 3টে রাউন্ড ইন্টারভিউ হয়। পুরোটাই এটা কোম্পানির উপর ডিপেন্ড করে আছে যে কোম্পানি কিরকম ভাবে নিচ্ছে। এখন যে আমাদের ক্যাম্পাসিং চলছে, তাতে 3টে রাউন্ড হয়েছে। প্রথম ফোনিক, টেলিফোনিক রাউন্ড হয়েছে, তারপর টেকনিক্যাল রাউন্ড হয়েছে, যেটা গিয়ে অফিসে গিয়ে দিতে হয়েছে। থার্ড রাউন্ড যেটা হবে বাকি রয়েছে, এইচআর রাউন্ড, সেটা হয়ে গেলে তারপর ফাইনাল আমাদের যারা যারা ইন্টারভিউ দিয়েছে তাদের নাম, মানে আমরা দেখতেই পাবেন, আপনি তো বিভিন্ন গ্রুপে রয়েছেন, সেখানে আমরা কংগ্রাচুলেশন পোস্ট করি যখনই আমাদের কেউ জব পায়। তো সেগুলো আপনি জানতে পেরে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সুব্রত বাবু কিছু প্রশ্ন করছিলেন, করুন এবার। বলছিলাম যে বয়স কি ফ্যাক্টর? এজ ইস আ কি পয়েন্ট? ফুল টাইম জবের ক্ষেত্রে একটা এজ ফ্যাক্টর, তবে আপনি যদি ফ্রিল্যান্সিং বলেন বা পার্ট টাইম বলেন, সেক্ষেত্রে স্কিলটা ফ্যাক্টর, সেক্ষেত্রে বয়স ম্যাটার করবে না। কেন আমার বয়সটা তো অনেক বেশি। আপনাকে বলেওছি না ওটা আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে তো কথা হয়েছে, আপনাকে তো আমি বললাম যে অ্যাজ আ ফ্রিল্যান্সার আপনার ওখানে আপনি একটু বেশি পাবেন, তার কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স রয়েছে এতদিনের, তো ওটা নিয়ে কোনো চিন্তা নেই। এমনিতেও কন্টেন্ট রাইটিং এ খুব একটা বয়সের, মানে জবের ক্ষেত্রে বয়সে ফ্যাক্টর করে না। হ্যাঁ, আপনার যে বয়সটা বলছেন সেটা একটু ফুল টাইমের ক্ষেত্রে ম্যাটার করবে।
তবে পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তো কোনো ম্যাটার করবে না। আচ্ছা, আর কারো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, জব পোস্টিং এর ব্যাপারটা একটু মানে ক্লিয়ার হলো না। যখন জব পোস্টিং এর যখন আপনাদের খবরগুলো আসে সেগুলো কি পাবলিকলি শেয়ার করা হয় না, কোনো একদমই প্ল্যাটফর্মে? পাবলিকলি শেয়ার করা হয় না। যারা অ্যাডমিশন নিয়েছে তারাই শুধু জানতে পারে। আর না, মানে যদি সবার জন্য করা হতো জিনিসটা তাহলে না, এটা তো আমরা করতে পারি না। এর দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যারা অ্যাডমিশন নিচ্ছে তারা একটা কোর্স ফিস দিয়ে ভর্তি হচ্ছে, তাদের আমি কম্পিটিশন বাড়াতে পারি না। যে কারণ তারা ফার্স্ট প্রেফারেন্স, কারণ তারা আমাদের স্টুডেন্ট। যারা আমাদের অ্যাডমিশন নিচ্ছে না তাদেরকে আমরা কোনোভাবেই পাবলিকলি শেয়ার করতে পারি না। আর সেকেন্ডলি, যেহেতু আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নেওয়ার পর কোর্স করে তারা দিতে যায়, মানে তারপর তারা ইন্টারভিউ গুলো দিতে যায়, তো তাদের রেফারেন্স দেওয়া থাকে বিদ্যাস্তুর পাবলিকলি। তারা তো লিঙ্কডইন ইত্যাদিতে পোস্ট করছেই, কিন্তু যেহেতু বিদ্যাস্তু থেকে কোর্সটা করছে, একটা প্রফেশনাল কোর্স করছে, তো আমি পাবলিকলি যারা কোর্সটা করেনি তারা পাঠালে সেই কোম্পানি আমাদের ওপর করবে যে যারা কোর্স করেনি তাদেরকে কেন পাঠানো হয়েছে। এই দুটো আমরা করেছিলাম, পাবলিক করার পরেই আমাদের কোম্পানিগুলো থেকে অনেক অবজেকশনস এসছে, এবং অবভিয়াসলি স্টুডেন্টরাও অবজেকশন জানিয়েছেন বলে আমরা এটা বন্ধ করে দিচ্ছি। শুধু আমাদের যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকেই এটা দেওয়া হয়। ওকে স্যার। আচ্ছা, আর কারো প্রশ্ন কোনো? স্যার বলছিলাম ইংলিশ লেভেলটা কেমন কি দরকার? একদম বেসিক। আমরা যারা 12 অব্দি ইংরেজি পড়েছি সেইটুকুন ইংরেজি, আমরা ইংরেজি পড়তে পারি, লিখতে পারি, তো বেসিক ওইটুকুন জানলেই হয়। মানে এটা এরকম নয় যে এটাতে ইংলিশের স্টুডেন্টই দরকার। সন্দীপা নিজেই একজন বিটেক, মানে আমি নিজেও বিটেক এমটেক। 3000 ওয়ার্ডের টার্গেটের একটা ব্যাপার, তো এটা পুরোটাই সেটা তো তো সোর্স ইংরেজি। দিয়ে দেওয়া হবে আপনাকে, আপনাকে তো সোর্স দিয়ে দেওয়া হবে। আপনি যে কপি না করে কি করে আপনি নিজে লিখতে পারবেন সেগুলোই তো আমাদের কোর্সে শেখানো হবে। আচ্ছা, সোর্স বলতে মানে বিভিন্ন রকম বই বা ডকুমেন্টারি যেগুলো থাকে সেগুলো থেকে? সেগুলো সমস্ত বিভিন্ন পাবলিকেশনস হয়, আর্টিকেলস হয়, জার্নালস হয়, সেগুলো অ্যাজ আ সোর্স অফ রিসোর্স। মানে তার সঙ্গে সঙ্গে এখন তো এআই রয়েছে, বিভিন্ন এআই রয়েছে যারা কন্টেন্ট রাইটিং এর এই ধরনের সার্চ করতে বা পেতে সাহায্য করে, সেগুলো আপনি নিজেই দেখতে পাবেন। নেক্সট ক্লাসেই আপনারা দেখতে পাবেন সেটা। ঠিক আছে স্যার। স্যার বলছি আর একটা কিছু জানার ছিল আমার, বলছি স্যার কন্টেন্ট রাইটিং এ কি স্যার মানে আগামী দিনে কি প্রচুর ডিমান্ড থাকবে? আর এখানে কি স্যার কাজ মানে যারা ফুল টাইম হিসেবে করবে কোনো কি কাজ মানে ছুটে যাওয়ার কোনো এইটা হলো ভয়ের এখন একটা একটা আছে? field, যতদিন এডুকেশন রয়েছে আর মার্কেটিং রয়েছে, কন্টেন্ট, পৃথিবীর যে কোনো জিনিস কন্টেন্ট। আপনি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেন, রিলস দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, যাবতীয় যা দেখেন, ইচ অ্যান্ড এভরিথিং হলো একটা কন্টেন্ট। আর ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে যাওয়ায় এর আরো বেশি করে নন একাডেমিক যে ধরনের কন্টেন্ট হয় সেগুলোর আপনার বাড়বে ভ্যাকেন্সি। একাডেমিক যতদিন এডুকেশন রয়েছে, ব্যাপারটা একদম সহজ ভাষায় বোঝাচ্ছি, যারা এই ফরেন কান্ট্রিতে হোক বা যে কোনো জায়গায় থিসিস পেপারের দরকার হয়, যে একাডেমিক যে হয় তারা নিজেরা করে না। তারা কি করে, তারা আউটসোর্স করে কোনো একটা কোম্পানিকে, যে তার থিসিস পেপার লিখে দেওয়ার জন্য, কারণ তারা লিখতে জানে না বেসিক্যালি, কারণ তারা কন্টেন্ট রাইটিংটা শেখেনি। এই কোম্পানিগুলো এই প্রজেক্টগুলো তুলে তারপর যারা যারা এখানে জব করছে, সে পার্ট টাইম হোক, ফ্রিল্যান্সার হোক বা ফুল টাইমার হোক, তাদেরকে সেই প্রজেক্টগুলো করতে যায়। তো এডুকেশন সিস্টেম যতদিন যাবে তত বাড়বে, স্টুডেন্ট সংখ্যা বাড়বে, কারণ পপুলেশন বাড়বে। তো এই লাইনে একবার যদি আপনি ঢুকতে পারেন, এখানে স্কাই ইজ দ্য লিমিট। তার কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কেউ 2 থেকে 3 বছর বা 4 বছর চাকরি করার পর তারা নিজেরাই যখন বুঝে যায় কিভাবে প্রজেক্ট পেতে হয়, তারা নিজেরা নিজেদের এজেন্সি খোলে। প্রথম দিকে ফ্রিল্যান্সিং, তারপর আস্তে আস্তে অ্যাজ এন এজেন্সি তারা হায়ার করে। মানে এরকমও হয়েছে, আমাদেরই একজন স্টুডেন্ট, সে ডিজিটাল মার্কেটিং কোর্স করার পর একটা জায়গায় চাকরি করছিল, গত 3 বছর আগে সে কোর্সটা করে চাকরিটা পায়। তারপর সে এখন নিজের এজেন্সি খুলেছে, তারা আমাদের থেকে স্টুডেন্ট নিচ্ছে অ্যাজ আ ক্যান্ডিডেট। তো এই যে ডিজিটাল মার্কেটিং হোক, কন্টেন্ট রাইটিং হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কি বলে, আপনি আফটার আ সার্টেন টাইম সবাই এটাকে অ্যাজ আ বিজনেস হিসেবেই নেয়। আচ্ছা, কোনো প্রশ্ন এসছে চ্যাটে, একটু দেখে নিই। স্যার, ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে এই কোর্সটা করলে কোনো বেনিফিট পাওয়া যাবে? অবভিয়াসলি যাবে। দেখুন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট রাইটিং দুটোই জেনে নেন
এরকম বিভিন্ন কোম্পানি আছে যেখানে যাদের এই দুটো উইংই থাকে, তো অবভিয়াসলি তাকে তখন সেখানে দুখানা লোক রাখতে হতো, সে একটা লোক রাখতে পারে যে দুটোই জানে। আপনি দেখুন, শেখার তো কোনো শেষ নেই, আপনি চাইলে আমাদের যে 8টা কোর্স আছে 8টা কোর্সই করতে পারেন, সেটা তো আমাদের কোনো নয়। তবে আমি বলবো কন্টেন্ট রাইটিং যারা শেখে মোটামুটি তারা ডিজিটাল মার্কেটিংও শেখে, এই দুটো একসঙ্গে, যারা জবের জন্য মেনলি প্রিপারেশন নিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি দুটোই করতে পারবেন। শুধু দেখতে হবে যে টাইমিংটা ক্ল্যাশ হচ্ছে কিনা, সেটা একটু জেনে নেবেন। আমি এখানে আপনারা সবাই দিয়া ম্যাডাম আর পৃথা ম্যাডামের নাম্বার হয়তো জানেন, তা সত্ত্বেও আমি দিয়ে রাখছি। কোর্স রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড, ইচ অ্যান্ড এভরিথিং, মানে টাইমিং সমস্ত কিছু আপনারা এই নাম্বারটা একটু ফোন করে নেবেন। এই দুটো নাম্বার আমি দিয়ে রাখলাম। আচ্ছা, আমাকে এবার একটু শেষ করতে হবে এটা, মানে আমার একটা মিটিং রয়েছে। আর যাবতীয় যা প্রশ্ন থাকে প্লিজ আপনারা এই যে নাম্বার দুটো দিয়েছি আপনারা ফোন করে নিন, করে তারপর আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। দেখুন আমি কমেন্টে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা কালকে সকালবেলা ফোন করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংকস আ লট সন্দীপা ম্যাম, সময় দেওয়ার জন্য। আপনার ক্যারিয়ারের দুর্দান্ত গতিতে উন্নতি হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের শুভরাত্রি জানিয়ে আজকে সেশন শেষ করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।